হায়ার সেকেন্ডারি কাউন্সিলের তরফ থেকে আজকে আমরা কেমিস্ট্রির যে ফোর্থ সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তো তার সঙ্গে আমরা এর কিছু যে উত্তর কেমন হতে পারে, কিভাবে উত্তরগুলো লিখবে তোমরা, সেটাও এই আলোচনায় থাকবে। তো চলো আমরা প্রথমেই একবার দেখে নিই যে কোশ্চেন প্যাটার্ন তোমাদের কেমন হতে চলেছে। আমার মনে হয় তোমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আগেই অবগত হয়েছো, তোমাদের কাউন্সিলের সেখানে পাবলিশড হয়েছে, তো তোমরা সেখান থেকে হয়তো সংগ্রহ করে নিয়েছো। তার সত্ত্বেও আমি তোমাদের একটু কোশ্চেন প্যাটার্নটা নিয়ে বলে দিচ্ছি। দেখো, আমাদের টোটাল যে 35 মার্কসের কোশ্চেন থাকবে, তোমরা সময় পাবে 2 ঘন্টা, এবং সেখানে ইলেকট্রোকেমিস্ট্রি থেকে দেখো আমাদের কোশ্চেন থাকবে, আমাদের 2 মার্কসের একটা কোশ্চেন থাকছে এবং 3 মার্কসের একটা কোশ্চেন থাকছে, টোটাল 5 মার্কস। আমাদের কেমিক্যাল কাইনেটিক্স থেকেও 2 মার্কসের একটা কোশ্চেন থাকছে এবং 5 মার্কসের একটা কোশ্চেন থাকছে, মোট 7 মার্কস। এবার চলে এসো ডিএফ ব্লক এলিমেন্ট, সেখান থেকে আমাদের 3 মার্কসের 2টো কোশ্চেন থাকছে, মোট আমাদের 6 নম্বর সেখানে থাকবে। এবার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে কত থাকছে আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে 2 মার্কসের একটা কোশ্চেন থাকবে এবং 3 মার্কসের একটা কোশ্চেন থাকবে, সেখানে থাকবে 5 মার্কস। তারপরে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে তোমাদের 5 মার্কসের একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। আর অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন, সেখান থেকে তোমাদের নাইট্রোজেন ঘটিত যে জৈব যৌগ, সেখান থেকে তোমাদের কোশ্চেন করতে হবে 2 মার্কসের 2টো আর 3 মার্কসের একটা, মোট 7 মার্কস। তো এখানে একটা কথা তোমরা জানো, তবু আমি একটু বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যে কোশ্চেনের যে অল্টারনেটিভ থাকবে, অর্থাৎ আমাদের যে যদি তোমরা যে ধরো একটা কোশ্চেন অ্যাটেম্প করতে হয়, সেখানে আমাদের 2টো কোশ্চেন দেওয়া থাকবে, এবং যেখানে 2টো কোশ্চেন অ্যাটেম্প করতে হচ্ছে যে জায়গা থেকে, সেখানে আমাদের 4টে কোশ্চেন থাকবে, অর্থাৎ 2x নিয়মে আমাদের অল্টারনেটিভ কোশ্চেন তোমরা পাবে। এখানে দেখো একটা সুবিধা কি হবে, তোমাদের আগে যে কোশ্চেন প্যাটার্ন হতো সেখানে হয়তো দেখা গেল ইন্টারনাল অর থাকতো, এখন কিন্তু সেটা হচ্ছে না। ফলে তোমরা কিন্তু অনেক বেশি অল্টারনেটিভ কোশ্চেনের সেখানে তোমাদের সুবিধা থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখো এখানে যেখানে তোমাদের এই যে ডিএফ ব্লকে তোমাদের আমি আগেই বললাম যে আমাদের এখানে 3 মার্কসের 2টো কোশ্চেন করতে হচ্ছে, দেখো লেখা আছে 2 আউট অফ 4 কোশ্চেন। তার মানে এখানে তোমাদের সরাসরি 4টে কোশ্চেন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 2টো কোশ্চেন অ্যান্সার করার জন্য বেছে নিতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে অল্টারনেটিভ কোশ্চেনের অনেক বেশি সুবিধা পাবো, যেটা আমার মনে হয় তোমাদের পরীক্ষায় যথেষ্ট সুবিধা হবে। চলো এবার আমরা একটা কোশ্চেনের প্যাটার্ন ধরে তার সম্ভাব্য কিরকম অ্যান্সার হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো দেখো, প্রথমে আমরা বললাম যে 2 মার্কসের 5টা কোশ্চেন থাকবে। তো ফার্স্ট কোশ্চেন আছে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি থেকে। এখানে কি বলছে, হোয়াই ডাজ দ্য স্পেসিফিক কন্ডাক্টেন্স অফ অ্যান ইলেকট্রোলাইট সলিউশন ডিক্রিজেস উইথ ডাইলুশন। অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতা, আমরা দেখা যাচ্ছে লৌহতা যত বাড়ে, যত বেশি লৌহ করা হয় দ্রবণ, তত কি হয়, আপেক্ষিক পরিবাহিতার মান আস্তে আস্তে কমতে থাকে। আর কি বলছে, বাট দ্য মোলার কন্ডাক্টেন্স ইনক্রিজেস, কিন্তু এই লৌহতা যদি বৃদ্ধি পায় তাহলে মোলার কন্ডাক্টেন্স দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে। তো এটাকে তোমাকে 2 মার্কস দিয়েছে, এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। তো চলো আমরা দেখে নিই স্পেসিফিক কন্ডাক্টেন্স কাকে বলে। আমরা পড়েছি যে সহজ কথায় বললে আমরা বলতে পারি যে এক ঘন সেমি দ্রবণের, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকেই আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে যখন কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে আমরা পরস্পর 1 সেন্টিমিটার দূরবর্তী এবং 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি সমান্তরাল তড়িৎদ্বারের মধ্যে স্থাপন করব, তখন যে পরিবাহিতা আমরা পাবো তাকেই আমরা কি বলবো, আপেক্ষিক পরিবাহিতা। তাহলে সংক্ষেপে কি বলা হচ্ছে, যে দেখো যেটা আমি অলরেডি বললাম, যে conductance of 1 cubic centimeter of a solution of an electrolyte। তাহলে আমরা 1 ঘন সেমি দ্রবণের পরিবাহিতাকেই বলছি আমরা এক্ষেত্রে আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে দেখো খেয়াল করো, আমরা যত বেশি ডায়ালুট করব, যত দ্রবণটাকে আমরা লঘু করব, তত কি হবে, পার ইউনিট সেন্টিমিটার কিউব, পার সিসিতে আমরা কি দেখা যাবে, নাম্বার অফ আয়ন কমে যাবে। এবার দেখো নাম্বার অফ আয়ন কমে গেলে কি হবে, তোমরা জানো যে ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে যে কন্ডাক্টেন্স হয়, যে পরিবাহিতা হয়, সেটা নাম্বার অফ আয়নের উপর ডিপেন্ড করে, কারণ এখানে আয়নই তড়িৎ পরিবহনের কাজটা করে থাকে। যে এখানে যে কন্ডাকশনটা হয় সেখানে কে কাজ করে থাকে, আয়নগুলো। তাহলে আয়ন যদি কমে যায়, অর্থাৎ আমরা যদি যত ডাইলুট করব, তাহলে পার সিসিতে কি হবে, নাম্বার অফ আয়ন ডিক্রিজ করবে।
তাহলে নাম্বার অফ আয়ন যদি কমে যায় তাহলে পরিবাহিতা কি হবে, কমে যাবে। তাহলে যত ডাইলুট করা হবে এক্ষেত্রে কিন্তু কমে যাচ্ছে। তো তো আমরা জানি যে দেখো এখানে যদি একটু বোঝানো যায় বিষয়টা, দেখো তো এরকম হচ্ছে, আমরা জানি যে ধরো একটা এরকম যদি ইলেকট্রোকেমিক্যাল ধরো একটা সেল এখানে আমরা কল্পনা করে নিচ্ছি যে এখানে মনে করো এগুলো সব 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, প্রত্যেকটা যদি 1 সেমি করে হয় তাহলে কি হচ্ছে, তাহলে এখানে যে তোমরা কন্ডাক্টেন্স পাচ্ছ, যে পরিবাহিতা পাচ্ছ, এই যে 1 ঘন সেমি দ্রবণের যে পরিবাহিতা পাচ্ছ সেটা তাকেই আমরা কি বলছি, তাকেই আমরা বলছি এখানে আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স। এবার দেখো আমরা এর মধ্যে কিন্তু কতটা সলিউট মেশানো হচ্ছে সে সম্পর্কে কিন্তু কিছু এখানে বলা নেই। তাহলে এখানে আমাদের 1 ঘন সেমি বা 1 কিউবিক সেমি শুধুমাত্র সলিউশনের কথা বলা হয়েছে। তাহলে আমি আবারও বলছি, যত আমরা ডাইলুট করব, লিখবে কিভাবে, যত আমরা এখানে ডাইলুট করব, যত আমরা লঘু করব দ্রবণটিকে, প্রতি একক ঘন সেমিতে কি হবে, আমাদের নাম্বার অফ আয়ন কি হবে, ডিক্রিজ করবে। তাহলে পরিবাহিতা যেহেতু নাম্বার অফ আয়নের উপর নির্ভর করে, তাহলে পরিবাহিতাও এক্ষেত্রে কমে যাবে যত বেশি দ্রবণ লঘু করা হবে। এবার দেখো মোলার পরিবাহিতা কাকে বলে। মোলার পরিবাহিতা হচ্ছে যখন কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের 1 মোল পরিমাণ পদার্থ যে আয়তনে থাকবে, সেই সামগ্রিক আয়তনকে যদি আমি পরস্পর 1 সেন্টিমিটার দূরবর্তী দুটি, এখানে 1 সেন্টিমিটার কথা বলার দরকার নেই, আমি ভুল বললাম, যে আমাদের কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ যার মধ্যে 1 মোল পরিমাণ কোনো সাবস্টেন্স রয়েছে, সেই সাবস্টেন্সকে আমরা যদি 1 সেন্টিমিটার দূরবর্তী দুটি তড়িৎদ্বারের মধ্যে রাখি, তাহলে যে পরিবাহিতা হবে তাকে বলা হবে আমাদের এখানে মোলার। এখানে কিন্তু তোমাদের ওখানে যেমন তোমাদের যেটা বলা ছিল, দেখো এখানে এই জায়গাটা খেয়াল করো, এখানে আমাদের তড়িৎদ্বারের যে ক্ষেত্রফল কিন্তু স্পেসিফিক করা হয়েছিল। এখানে যেটা বোঝার বিষয়, দেখো আমরা যদি 1 মোল পরিমাণ সাবস্টেন্সকে একটা ছোট কন্টেনারের মধ্যে নিতে পারি, আবার একটা বড় কন্টেনারের মধ্যেও নিতে পারি, তাহলে 1 মোল সাবস্টেন্স যে আয়তনে ডিসলভ করা আছে সেটাকে আমরা একটা ছোট কন্টেনারের মধ্যেও নিতে পারি, আবার বড় কন্টেনারের মধ্যেও নিতে পারি। শুধু এদের মধ্যে ডিফারেন্সটা কত হতে হবে, আমাদের দুটো ইলেকট্রোডের মধ্যে ডিস্টেন্স কত হতে হবে, 1 সেন্টিমিটার। তাহলে এই দুটো ইলেকট্রোডের মধ্যে ডিফারেন্স কত হতে হবে, আমাদের দুটো ইলেকট্রোড যদি ভাবি তাহলে ডিফারেন্সটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এখানে যত বেশি ডাইলুট করা মানে কি, এখানে কিন্তু এর মধ্যেও তোমার 1 মোল সাবস্টেন্স আছে, দেখো খেয়াল করো এর মধ্যেও কিন্তু 1 মোল সাবস্টেন্স আছে, তাহলে এখানে কিন্তু নাম্বার অফ আয়ন কিন্তু সেম থাকছে। তাহলে দুটো সলিউশনের মধ্যে দেখো নাম্বার অফ আয়ন কিন্তু সেম রয়েছে। তাহলে পার্থক্য কোথায় হচ্ছে, পার্থক্য হচ্ছে আমরা যত বেশি ডাইলুট করব তত আয়নগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে। এবার আয়নগুলো যদি পরস্পর থেকে দূরে সরে যায়, তাদের মধ্যে যে অ্যাট্রাকশন, তোমরা জানো ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে, তাহলে যদি এরা দূরে সরে যায় তখন তাদের মধ্যে সেই আকর্ষণ বা অ্যাট্রাকশনটা থাকবে না, ফলে তাদের পরিবাহিতা বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে যত বেশি ডাইলুট করব তত কি হবে, দেখো আমরা এখানে ডাইলুশনের অর্থ কিন্তু আবারও বলছি, এখানে কিন্তু অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কিন্তু ফিক্সড রয়েছে। দেখো এখানে কিন্তু 1 মোল এটা কিন্তু ফিক্সড করা হয়েছে, আর একটা কোথায় ফিক্সড করা হয়েছে, দেখো যে ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোড এটা কিন্তু ফিক্সড করা হয়েছে। কিন্তু এখানে এরিয়া অফ দ্য ইলেকট্রোড, অর্থাৎ আমাদের যে ইলেকট্রোড গুলির ক্ষেত্রফল সেটা সম্পর্কে কিন্তু কিছু বলা নেই। তাহলে এখানে ডাইলুশন বাড়া মানে কি হচ্ছে বলো, যে আমাদের যত বেশি ডাইলুট করছি তত দেখা যাবে কি, তত আমাদের আয়নগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে, মাঝখানে সলভেন্ট মলিকুল চলে আসছে, ফলে দেখা যাবে আয়নগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন, যে ক্যাটায়ন অ্যানায়ন সেটা কমতে থাকবে, ফলে তাদের পরিবাহিতা আরো বেড়ে যাবে। এই কারণে আমাদের মোলার পরিবাহিতা যখন দেখবো তখন দেখবো যত লঘু করা হয় মোলার পরিবাহিতা কি হবে, ডাইলুশনের সাথে সাথে মোলার পরিবাহিতা বাড়বে, কিন্তু আপেক্ষিক পরিবাহিতা বা প্যাসিভ কন্ডাকশন যেহেতু পার ডাইলুশনের সাথে সাথে পার ইউনিট মানে পার ইউনিট সিসি বা 1 ঘন সেমিতে আমাদের নাম্বার অফ আয়ন ডিক্রিজ করবে, তাহলে এখানে আমাদের এই জন্য পরিবাহিতা কি হবে, কমে যাবে। তো চলো পরের কোশ্চেন দেখি। আচ্ছা, পরের কোশ্চেন বলছে আমাদের খুব সহজ কোশ্চেন, দেখো স্টেটস ফ্যারাডেস ফার্স্ট ল। তোমরা জানো ফ্যারাডের দুটো সূত্র আছে, এখানে ফ্যারাডের প্রথম সূত্রটা বলতে বলেছে,
এবং সেখান থেকে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট ডিফাইন করতে হবে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে সংজ্ঞায়িত করতে বলা হয়েছে। তাহলে এই কোশ্চেনটা কি আছে আমাদের, ফ্যারাডের প্রথম সূত্রটি বলো এবং সেখান থেকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কে সংজ্ঞা দাও। তো ফ্যারাডের প্রথম সূত্র দেখো, তোমরা সবাই জানো যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে আমরা যদি তড়িৎ চালনা করি, তো তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ মুক্ত হবে বা তড়িৎদ্বার থেকে যে পরিমাণ পদার্থ দ্রবীভূত হয়ে যাবে, দ্রবণে চলে আসবে, তার গ্রামে প্রকাশিত ভর প্রবাহিত তড়িতের পরিমাণের সমানুপাতিক। তাহলে যত বেশি আমরা তড়িৎ পাঠাবো, যত বেশি সেখানে ইলেকট্রিসিটি পাঠানো হবে, সেই ইলেকট্রিসিটির সাথে সাথে দেখা যাবে আমাদের যে পদার্থ ডিপোজিটেড হবে বা ডিজলভ হবে বা লিবারেটেড হবে, সেটা তার সঙ্গে প্রপোর্শনাল। তো এই ছিল ফ্যারাডের প্রথম সূত্র। তাহলে ডেফিনেশন কি বলছে, দ্য ওয়েট অফ সাবস্টেন্স ডিপোজিটেড অর লিবারেটেড অর ডিজলভড ফ্রম অ্যান ইলেকট্রোড during electrolysis is directly proportional to the quantity of electricity passed through the substance produced or dissolved. তাহলে দেখো এখানে যেটা আমরা বোঝার বিষয়, এখান থেকে যে ম্যাথামেটিক্যাল ফর্ম আমরা পেয়েছিলাম সেটা কিরকম, আমরা যদি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ডিপোজিটেড লিবারেটেড অর ডিজলভ, আমাদের তড়িৎদ্বারে মুক্ত বা তড়িৎদ্বারে দ্রবীভূত, তড়িৎদ্বার থেকে দ্রবীভূত কোনো পদার্থের ভর যদি আমাদের দেখো ডাব্লু হয়, তাহলে আমাদের কি হবে, ডাব্লু ভ্যারিসেস কিউ হবে। কিউ হচ্ছে আমাদের চার্জ, তাহলে ডাব্লু ভ্যারিসেস কিউ, অর্থাৎ ডাব্লু যত আমাদের কিউ যত বাড়বে ডাব্লু তত বাড়বে। কিউ আর ডাব্লু পরস্পরের কি প্রপোর্শনাল। তো এখান থেকে দেখো ইকুয়াল করতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হয়, সেই কনস্ট্যান্টটাকে আমরা জেড নিয়েছিলাম। এই জেডটারই নাম হচ্ছে কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে এই জেডটাকেই বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে কিভাবে ডিফাইন করব, যখন কিউ ইকুয়াল টু দেখো আমরা 1 কুলম করব, তখন আমাদের ডাব্লু ইকুয়াল টু কি হবে, জেড হবে। তাহলে বলতে পারি কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে যদি আমরা 1 কুলম তড়িৎ চালানো করি, তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ মুক্ত হবে তার গ্রামে প্রকাশিত ভরকেই আমরা বলবো ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে আমি আবারও বলছি যে আমরা যদি 1 কুলম তড়িৎ পাঠাই, তাহলে তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ 1 কুলম তড়িৎ পাঠালে তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ মুক্ত হবে বা তড়িৎদ্বার থেকে দ্রবীভূত হবে, তার গ্রামে প্রকাশিত ভরকেই বলা হচ্ছে কি ওই পদার্থটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, একটা কাইনেটিক্স থেকে কোশ্চেন আছে। কাইনেটিক্স থেকে যে কোশ্চেনটা দিয়েছে, অ্যাসিড ক্যাটালিস্ট হাইড্রোলিসিস অফ এস্টার বিহেভস as a first order reaction although it involves two reactant। বলছে আমরা যদি এস্টারের হাইড্রোলিসিস দেখি, ধরো একটা এস্টার, একটা এস্টার নেওয়া হলো, এই যদি আমরা হাইড্রোলিসিস করি, অ্যাসিড ক্যাটালিস্ট হাইড্রোলিসিস, তো আমরা দেখবো যে এখানে অ্যালকোহল পাবো এবং কি পাবো, আমরা অ্যালকোহল পাবো এবং কার্বক্সিলিক অ্যাসিড পাবো। এবং আমরা অ্যালকোহল পাবো, অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড পাবো। তো আর সি ডবল এইচ হবে, আর অ্যালকোহল আর ওইচ হবে। তাহলে আবারও বলছি, আমরা এটার হাইড্রোলিসিস করলে কি পাচ্ছি, আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি আর একটা অ্যালকোহল পাচ্ছি। তো এর যে রিয়াকশনটা দেখো, আমাদের দুটো সাবস্টেন্সের উপর ডিপেন্ড করছে এখানে, অর্থাৎ ওয়াটার এবং, তাহলে আমাদের রেট হওয়া উচিত প্রপোর্শনাল টু আর সি ডবল ও আর ড্যাশ, অর্থাৎ এস্টারের কনসেন্ট্রেশন আর ওয়াটারের কনসেন্ট্রেশন দুজনের উপর ডিপেন্ড করা উচিত। তাহলে এটা সেকেন্ড অর্ডার কাইনেটিক্স মেনে চলা উচিত। তাহলে রেট
ইকুয়াল টু কে একটা রেট কনস্ট্যান্ট আর সি ডবল ও আর ড্যাস্ট, এটা হওয়া উচিত। দেখো সেকেন্ড অর্ডার কাইনেটিক্স মেনে চলা উচিত, কিন্তু এখানে প্রশ্নটা কি আছে যে এটা কেন ফার্স্ট অর্ডারের মতো বিহেভস করে। তোমরা জানো যেটা সেকেন্ড অর্ডার কাইনেটিক্স মেনে চলা উচিত, তাও যদি ফার্স্ট অর্ডারের মতো বিহেভস করে তাদেরকে আমরা বলি সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, বাংলায় বলি ছদ্ম একক্রমের বিক্রিয়া। তাহলে এটা একটা ছদ্ম একক্রমের বিক্রিয়া। তো কেন ছদ্ম একক্রমের হচ্ছে, দেখো এখানে ওয়াটারটা অনেক বেশি এক্সেস রয়েছে। ওয়াটার এখানে একটা রিয়াক্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সলভেন্ট। এখানে জল কি করছে, এখানে দ্রাবক হিসাবেও কাজ করছে এবং বিক্রিয়ক হিসাবেও কাজ করছে। এই কারণে দেখো এখানে আমাদের যদি কিছু মলিকুল ওয়াটার বিক্রিয়া করেও তার কনসেন্ট্রেশনটা, যেহেতু এখানে ওয়াটারের কনসেন্ট্রেশনটা এস্টারের চেয়ে অনেক বেশি, ওয়াটারের কনসেন্ট্রেশন যেহেতু এস্টারের চেয়ে অনেক বেশি, তাই জন্য কি হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম আমরা দেখবো যে এস্টারের কনসেন্ট্রেশন যে রেটে ডিক্রিজ করবে, ওয়াটারের কনসেন্ট্রেশনের চেঞ্জটা আমরা খুব একটা দেখতে পাবো না। চেঞ্জটা এখানে তাহলে ওয়াটার এখানে সলভেন্ট আবার রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করছে। তাহলে আমাদের মনে হবে কি যে ওয়াটারের কনসেন্ট্রেশনটা টাইমের সাথে সাথে কোনো চেঞ্জ হচ্ছে না। তো এক্ষেত্রে ওয়াটারের কনসেন্ট্রেশনটা যদি চেঞ্জ না হয় তাহলে আমরা রেটটা কি দেখবো, আমাদের কাছে কি হিসাবে মনে হবে, দেখো তাহলে এটা একটা কনস্ট্যান্ট, ওয়াটারের কনসেন্ট্রেশনটাও যদি আমরা টাইমের সাথে কনস্ট্যান্ট পাই তাহলে আমরা দেখবো কে ড্যাস্ট, অর্থাৎ আমরা দেখো এখানে শুধুমাত্র এস্টারের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। তো এরকম তোমরা দেখবে সুক্রোজের ক্ষেত্রেও একই ঘটনা দেখতে পাবে। সুক্রোজের যখন তোমরা ইনভার্সন করবে অ্যাসিড মিডিয়ামে জল দিয়ে, তখন ফ্রুক্টোজ এবং গ্লুকোজ পাও, সেখানেও একই ঘটনা ঘটবে। সেখানে ওয়াটারের কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকার কারণে সেটাও কিন্তু সিউডো ইউনি অর্ডার রিয়াকশনের মতো বা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশনের মতো বিহেভ করবে। তাহলে এইভাবে এটাকে এক্সপ্লেন করতে হবে যে এটা কেন, যদিও এটা দুটো রিঅ্যাক্টেন্ট রয়েছে, দুটো বিক্রিয়ক রয়েছে, তাও কেন এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতো বিহেভ করবে। এটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। so that the half life of, এটাও একটা কাইনেটিক্স এর কোশ্চেন, so that the half life of first order reaction is independent of initial concentration of reactant। তো এটার জন্য তোমাদের একেবারে দেখো 2 মার্কসের কোশ্চেন যেহেতু আছে, তোমাদের পুরো ডিরাইভ করার দরকার নেই। তোমাদের কি করতে হবে, তোমাদের মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডারের যে আমরা জানি রেট ইকুয়েশনটা কি ছিল, 2.303 বাই কে লগ a বাই a মাইনাস 6। এটাও তোমরা দেখেছিলে, এইভাবেও লেখা যায় t ইকুয়াল টু 2.303 বাই কে, কে হলো রেট কনস্ট্যান্ট, লগ a নট বাই a। তো এখানে দেখো a মাইনাস এক্স বা a, এটা কি ডিনোট করছে যে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট আফটার টাইম t, আর a বা a নটটা কি ডিনোট করছে, তুমি যদি এই ইকুয়েশনটা লেখো বা এই ইকুয়েশন লেখো, যে কোনো ইকুয়েশন দিয়ে প্রুভ করতে পারো। দুটোই কি করছে বাবা, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড যে রেট ইকুয়েশন, সেখান থেকে আমরা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি। তো এবার দেখো যখন আমরা এখান থেকেই দেখাচ্ছি when t equal to t half, টি হাফ ধরে নিচ্ছি আমরা অর্ধায়ু সময়, যে সময়টা সেটাকে আমরা টি হাফ ধরে নিচ্ছি, তখন কি হবে, তখন আমরা এই ইকুয়েশনে টি ইকুয়াল টু টি হাফ বসিয়ে দিচ্ছি 2.303 বাই কে লগ, আমরা দেখো এ, তাহলে এটা কতটা রিঅ্যাক্টেন্ট চলে গেছে আমাদের, দেখো চলে গেছে, তাহলে আমাদের আছে কতটা, এ থেকে যদি এ মাইনাস টু এ বাই 2 যদি চলে যায় তাহলে আমাদের কত আছে, তোমরা এখান থেকেও করতে পারো ওখান থেকেও করতে পারো, একই ব্যাপার, 2.303 বাই কে লগ এ বাই 2। তাহলে দেখো এখানে করলে আসবে আমাদের 2.303 বাই কে লগ 2। তো লগ 2 আমাদের
যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে 2.303 ইন্টু 0.3010 log 2 এর ভ্যালু হয়। তো আমাদের এখানে কি আসবে, আমাদের ভ্যালু আসবে t½ ইকুয়াল টু 0.693 বাই কি। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো কনসেন্ট্রেশনের টার্ম নেই, অর্থাৎ এর কোনো টার্ম নেই। তুমি ওটা দিয়েও করতে পারো, একই রকম জিনিস আসবে, ওটা দিয়েও করতে পারো। তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, কোনো কনসেন্ট্রেশনের কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি টার্ম নেই। তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যাই হোক না কেন আমাদের কিন্তু ফার্স্ট অর্ডার যে রিয়াকশন হবে সেই ফার্স্ট অর্ডার রিয়াকশন কিন্তু আমাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে না। যে হাফ লাইফ মানে আমি যদি মনে করো 100 গ্রাম নিয়ে 50 গ্রামে পৌঁছাতে যদি আমাদের 2 মিনিট সময় লাগে, তাহলে 10 গ্রাম থেকে 5 গ্রামে আসতেও তাহলে কিন্তু আমার 2 মিনিটই সময় লাগবে। এটাই কিন্তু এর ইন্টারেস্টিং ফিচার। অর্থাৎ আমি যে অর্ধায়ুর কথা বললাম এটা প্রাথমিক গাঢ়ত্ব বা ইনিশিয়াল কনসেন্ট্রেশন কি নিচ্ছি তার উপর ডিপেন্ড করবে না, কারণ দেখো ইকুয়েশনে দেখাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এখানে কিন্তু কোনো কনসেন্ট্রেশনের টার্ম আমি দেখতে পাচ্ছি না। তো এটুকু করে দিলেই আমরা এখানে 2 মার্কস পেয়ে যাব। আমরা এটাকে ধরে নেবো, তারপর থেকে আমরা এটুকু করে দেবো। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। আচ্ছা, এবার আমরা একটা দেখতে পাচ্ছি এখানে যে কোশ্চেন এসছে সেটা হচ্ছে আমাদের একটা, তোমরা পড়েছো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি একটা কোশ্চেন। সেখানে বলছে টিআই, দেখো এখানে যেটা বলছে যে এই আয়নটা দেখো হাইড্রেটেড যে টাইটেনিয়াম 3+, এখানে হাইড্রেটেড স্ক্যান্ডিয়াম যে 3+, এটা বলছে কালার, এটা বলছে কালারলেস। তো এখানে তুমি দেখতে পাচ্ছ টাইটেনিয়াম 3+, আর এখানে স্ক্যান্ডিয়াম 3+। তো এদের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে দেখতে পাবে টাইটেনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা দেখতে পাবো এইরকম একটা ইলেকট্রনিক কনফিগারেশন পাবো, আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন এরকম পাবো। আর স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি পাবো, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে পাবো 3d0। তো তোমরা এটা দিয়ে এক্সপ্লেন করতে গেলে তোমাদের একটু ক্রিস্টাল ফিল থিওরিটা একটু রিক্যাপ করে নিতে হবে। ক্রিস্টাল ফিল থিওরিতে তোমরা কি দেখেছিলে সেটা তোমাদের একটুখানি মনে করে নিতে হবে। কি দেখেছিলে তোমরা, তোমরা দেখেছিলে, আমি একটুখানি দেখিয়ে দিই বিষয়টা। দেখো তোমরা দেখেছিলে যে আমাদের যদি এইটা মনে করো আমাদের ডি অরবাইটাল হয়ে থাকে, দেখো আমরা ডি অরবাইটালের একটা রেপ্লিকা তোমাদের দেখাচ্ছি। দেখো এটা যদি ডি অরবাইটাল হয়ে থাকে এবং ডি অরবাইটালের দেখো আমাদের যে আমি যে হাত রেখেছি সেটা মনে করো যদি জেড অ্যাক্সিস হয়, হ্যাঁ, তাহলে এটার নাম হচ্ছে ডি জে স্কোয়ার। আর এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি, ধরো আমরা যদি এইভাবে যদি পরপর বোঝাই, দেখো বা ধরো এইটাকে যদি তুমি এই অরেঞ্জ কালার যেটা দেখতো এটাকে যদি জেড অ্যাক্সিস ধরো তাহলে এটা হচ্ছে ডি জে স্কোয়ার। আর দেখো এখানে কিভাবে প্রত্যেকটা অরবাইটাল রয়েছে, দেখো এই যে এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারে যেটা রয়েছে সেটা হচ্ছে, এইটা যদি জেড ডি জে স্কোয়ার হয়, এটাকে যদি আমরা জেড অ্যাক্সিস ধরি, এটাকে এক্স অ্যাক্সিস ধরি, এটাকে যদি ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে আমরা কি দেখতে পাবো, এটা আবার বলছি এটা আমাদের জেড অ্যাক্সিস, এটা আমরা ধরছি এগুলোকে আমরা এক্স অ্যাক্সিস, এটা মনে করো ওয়াই অ্যাক্সিস। তাহলে আমাদের ডি অরবাইটালের ছবিগুলো কেমন থাকে যদি আমরা একটুখানি কল্পনা করে নিই, ডি অরবাইটালটা যে থ্রি ডাইমেনশনালি কেমন থাকে একসাথে যখন থাকে, এটা হচ্ছে ডি জে স্কোয়ার, এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এই ইয়েলো কালার যেটা মাঝখান দিয়ে রয়েছে সেটা হচ্ছে ডি এক্স ওয়াই, দেখো এখানে রয়েছে এক্স আর ওয়াই এর মাঝামাঝি রয়েছে, তার মধ্যে দেখো গ্রিন রয়েছে, ব্লু রয়েছে, যেগুলো আমরা বলতে পারি যথাক্রমে জি ডি জেড এক্স এবং জি ওয়াই জেড। দেখো এখানে আমরা জেড এক্স এবং তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে, তো আমাদের যখন এখানে লিগ্যান্ড গুলো আসছে, আমরা যদি অক্টাহেড্রাল ফিল্ড দেখো যদি ভাবি, এবং ধরো লিগ্যান্ড গুলোকে যদি আমি ধরে নিই, এগুলো ধরো লিগ্যান্ড, এই ক্লিপ গুলোকে আমরা লিগ্যান্ড ধরছি, আমরা সুবিধার্থে ধরছি লিগ্যান্ড গুলো কিভাবে আসছে, লিগ্যান্ড গুলো আমাদের আমরা সুবিধার্থে ধরে নিচ্ছি যে লিগ্যান্ড গুলো আমাদের যখন আসছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার, দেখো এই লিগ্যান্ড গুলো আমাদের কোথা দিয়ে আসছে বলো, লিগ্যান্ড গুলো আমাদের এইভাবে এসছে। তাহলে লিগ্যান্ড গুলো যদি 6টা লিগ্যান্ড আমাদের মনে করো আসে, এগুলো লিগ্যান্ড হচ্ছি, 6টা লিগ্যান্ড যদি আমাদের এইভাবে আসে, দেখো কিভাবে এসছে, অ্যাক্সিস বরাবর এসছে। অ্যাক্সিস বরাবর যদি লিগ্যান্ড গুলো আসে, তাহলে এখানে কিন্তু তোমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়েছো, সেই ক্রিস্টাল ফিল্ড থিওরিতে কি বলা হচ্ছে এখানে, যে লিগ্যান্ডের যে নেগেটিভ পার্টের সাথে যে আমাদের সেন্ট্রাল মেটাল আর মেটাল আয়ন থাকে তার সঙ্গে যে ইন্টারাকশনটা হয় পুরোটাই
ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। তাহলে এখানে যে অরবিটালের যে নেগেটিভ ক্লাউড তার সঙ্গে লিগ্যান্ডের যে নেগেটিভ পার্টের একটা রিপালশন হয়, সেই রিপালশনের জন্য দেখো এই যে ডিজেনারেট অরবিটাল গুলো তোমরা দেখেছো, 5টা সমশক্তি সম্পন্ন ডি উপকক্ষের কথা যে তোমরা এতদিন পড়ে এসছো, সেটা কি দেখা যায়, সেটা দুটো সেটে ভেঙে যায়। কেন দুটো সেটে ভেঙে যায়? দেখো যেগুলো বেশি রিপেল হচ্ছে, দেখো অ্যাক্সিস বরাবর যেগুলো রয়েছে অরিয়েন্টেড, যেমন কোনগুলো অ্যাক্সিস বরাবর রয়েছে আমি আগেই বললাম, যেগুলো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে নিচ্ছি যে লিগ্যান্ড গুলো আমাদের অ্যাক্সিস বরাবর এসছে। তাহলে অ্যাক্সিস বরাবর যদি লিগ্যান্ড গুলো আসে, ভালো করে খেয়াল করবে, তাহলে আমাদের কি হচ্ছে বলো, সবচেয়ে বেশি আমাদের ইন্টারঅ্যাক্ট করছে অর্থাৎ রিপেল হচ্ছে কোনগুলো, যেগুলো অ্যাক্সিস বরাবর রয়েছে। কোনগুলো অ্যাক্সিস বরাবর রয়েছে আমরা আগেই বললাম, সেটা হচ্ছে ডি জেড স্কোয়ার এবং ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর ইন বিটুইন যেগুলো রয়েছে দেখো, সেটা তুলনামূলক কম রিপেল্ড হবে। তো সেগুলো আমাদের, যেগুলো ডাইরেক্ট রিপেল্ড হচ্ছে সেগুলো বেশি আনস্টেবল হয়ে যাবে, সেগুলো হাই এনার্জিতে চলে যাবে। যেগুলো কম রিপেল্ড হচ্ছে সেগুলো কিছুটা লো এনার্জিতে থাকবে। এবং এর উপরেই ক্রিস্টাল ফিল্ড থিওরি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এগুলো বিস্তারিত আবার যখন ক্লাস নেওয়া হবে তখন আমরা আলোচনা করব। তো আমরা চলো এটার উপরই কিন্তু আমাদের দাঁড়িয়ে রয়েছে এই কোশ্চেনটা। কি হয়, আমরা যেটা বললাম ডি অরবিটাল, আমাদের এটা ডিজেনারেট ডি অরবিটাল ছিল, সেই 5টা ডিজেনারেট ডি অরবিটাল অর্থাৎ সমশক্তি সম্পন্ন ডি অরবিটাল গুলো দেখা যাবে দুটো সেটে ভেঙে যাচ্ছে। দেখো দুটো সেটে ভেঙে যায়। এবং এখানেও দেখো যে এটা কিন্তু সব সময় হয় না, যখন কোনো লিগ্যান্ড, ওয়াটারও একটা লিগ্যান্ড তোমরা জানো, সেই লিগ্যান্ড যখন আছে দুটো সেটে ভেঙে যায়। এখানে কারা রয়েছে, এটাকে বলা হচ্ছে, এখানে তোমরা বললাম আমরা ডি জে স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে কারা রয়েছে, ডি এক্স ওয়াই, যেগুলো ইন বিটুইন অ্যাক্সিস রয়েছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স। তো এইগুলোকে বাবু একটা সেটে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইজি সেট, আর এটাকে বলা হচ্ছে টি টু জি সেট। এই তিনটিকে বলা হচ্ছে বাবু টি টু জি সেট, এটাকে বলা হচ্ছে ইজি সেট। আর এই যে স্প্লিটিংটা হলো, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। অর্থাৎ যখন লিগ্যান্ড গুলো এলো, তাদের লিগ্যান্ড যখন এলো তখনই কিন্তু এই ঘটনাটা ঘটছে, দুটো সেটে ভেঙে যাচ্ছে। এবং অক্টাইডাল ফিল্ডে এটা হচ্ছে বলে এটাকে অক্টাইডাল স্প্লিটিং এনার্জি বলতে পারি, এই দুটোর গ্যাপ। এবার দেখো আমাদের এর উপরে কিন্তু এই কোশ্চেনটা দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডি তে অর্থাৎ টাইটেনিয়াম 3+, যখন এখানে দেখতে পাচ্ছ ডি তে কিন্তু একটা ইলেকট্রন রয়েছে। তাহলে এই ইলেকট্রনটা কোথায় আসছে, এখানে আসছে। তাহলে এবার আমরা জানি লো এনার্জি থেকে হাই এনার্জিতে যায়, তাহলে প্রথমে ইলেকট্রনটা এখানে থাকছে। এবার ধরো এখানে যখন কোনো ভিজিবল লাইট অর্থাৎ আমাদের সাদা আলো ধরো যখন পড়বে, তখন এর যে একটা এনার্জি রয়েছে, দেখো এটা একটা এনার্জি, এবং এর সঙ্গে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আমাদের ইনভলভ থাকবে বা একটা ওয়েভলেন্থ ইনভলভ থাকবে। তাহলে পার্টিকুলার যে এনার্জি, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন কি করবে, যখন এর ওপর ভিজিবল লাইট বা কোনো দৃশ্যমান আলো বা সাদা আলো এসে পড়ছে, তখন এই এনার্জিটার সঙ্গে যেটা ম্যাচ করবে সেই ফ্রিকোয়েন্সিকে ও কি করছে, অ্যাবজর্ব করে নেবে। এবং সেই অ্যাবজর্ব করে কি করবে, এই লেভেল থেকে হায়ার লেভেলে চলে যাবে। অর্থাৎ ইলেকট্রনটা টি টু জি থেকে ইজি তে স্থানান্তরিত হবে। একে বলা হয় ডিডি ট্রানজিশন। একে আমরা কি বলবো, ডিডি ট্রানজিশন, বা বাংলায় বলতে পারি আমরা ডিডি স্থানান্তরণ। এবং এর ফলে দেখো যখন এটা বাবা উপরে চলে যাচ্ছে, তখন একটা যে ফ্রিকোয়েন্সি বা একটা ওয়েভলেন্থকে যদি অ্যাবজর্ব করে না, তখন বাকিটা তো আর সাদা থাকে না, তখন সেটা কমপ্লিমেন্টারি কালার হিসাবে আমাদের কালার প্রদর্শন করে। তাহলে এইভাবেই কিন্তু কমপ্লেক্স সল্ট গুলো বা ডি ব্লকের মোস্ট অফ দা ডি ব্লক এলিমেন্ট এন্ড দেয়ার কম্পাউন্ড এক্সিবিটস কালার। কেন কালার দেখায়, এই ডিডি ট্রানজিশনের জন্য। তবে এখানে যেটা পার্টিকুলারলি দেখো টাইটেনিয়ামের ক্ষেত্রে যেটা দেখা যায়, মনে রাখতে হবে না, এটা মোটামুটি 490 আমাদের ন্যানোমিটারের কাছাকাছি দেখা যায়। এটা কি করে, আমাদের ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করছে, এবং সেটা অলমোস্ট আমাদের ব্লুইশ গ্রিনের কাছাকাছি কালারটা যেটা অ্যাবজর্ব করছে। ফলে এ দেখা যায় তার কমপ্লিমেন্টারি কালার যেটা দেখায় আমাদের, সেটা রেডিশ ভায়োলেট টাইপের একটা কালার সে এক্সিবিট করে। তো তোমরা মনে এখানে কি বলতে হবে, আমাদের বলতে হবে এখানে যেহেতু একটা অত কথা বলার দরকার নেই, এখানে তোমরা বলবে এখানে ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবে। দেখো এর কোনো ডি তে ইলেকট্রন নেই, ফলে এখানে কোথায় ইলেকট্রন নেই, স্ক্যান্ডিয়াম 3+, ফলে এখানে ডিডি ট্রানজিশন সম্ভব হবে না। এখানে একটা ইলেকট্রন থাকার কারণে এখানে ডিডি ট্রানজিশন হবে, তাই এই কালার প্রদর্শন করবে, এই কালার প্রদর্শন করবে না। তাহলে চলো পরের কোশ্চেন আমরা চলে আসি। আচ্ছা,
কি বলছে দেখো, এখানেও ওই একই রকম একটা কোশ্চেন, এটা ভিভিটি দিয়ে কোশ্চেন দেওয়া হয়েছে। দেখো নিকেল, এখানে আমাদের কি বলছে দেখো কোশ্চেনটা, নিকেলের আমরা দুটো কমপ্লেক্সের কথা বলা হচ্ছে। নিকেলের যদি আমি জেনারেল ইলেকট্রনিক নিকেল 28, আমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি তাহলে আর্গন, তারপর কি হবে 4s2 3d8। এরপরে তোমাদের 4p এগুলো সব আছে, কিন্তু আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি এইভাবে লিখি। তো এখন প্রশ্ন হচ্ছে দেখো, আমাদের এই যে ইলেকট্রনিক কনফিগারেশন দেখালাম, তোমরা খেয়াল করবে যে এই যে দুটো আয়নের কথা বলেছে, একটা হচ্ছে NiCl4 2-, একটা দেখো দুটোতেই কিন্তু Ni এর অক্সিডেশন স্টেট দেখো 2 আছে। তুমি বার করে নিতে পারো Cl বা সায়ানাইড এখানে কত করে বলো, মাইনাস করে। তাহলে আমরা যদি বার করি, দেখো এখানে বার করে নিতে পারি নিকেল X ধরে নাও, এখানে মাইনাস, আমরা যদি বার করে নিতে চাই তাহলে আমরা বার করে নিতে পারি। এখন নিকেলের অক্সিডেশন স্টেট কত, যাদের অসুবিধা হচ্ছে তারা X ধরে বার করে নেবে, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি বলছি। দেখো এখানে -1 করে কটা আছে, 4টে আছে, এবং ওভারঅল চার্জ কত -2, তাহলে X ইকুয়াল টু দেখবে আসবে +2। তাহলে এখানে নিকেল কি +2 স্টেটে রয়েছে, দুটোর ক্ষেত্রেই কিন্তু +2 স্টেটে রয়েছে। তাহলে আমরা যদি নিকেল 2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে কি দেখতে পাবো, আর্গন এখানে 3d8, 4s থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে 4p। তো এইগুলোকে যদি আমরা একটু এঁকে নিই তা আমাদের সুবিধার্থে দেখো কিরকম রয়েছে, এইগুলোকে যদি আমরা একটু এঁকে নিই আমাদের সুবিধার জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমাদের কটা ইলেকট্রন রয়েছে, 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন রয়েছে। তো আমরা যখন দেখো ক্লোরাইডের কথা ভাবছি, যখন আমরা এইটার কথা ভাবছি NiCl4 2- এর কথা ভাবছি, তখন তোমরা জানো যে ক্লোরাইড ফ্লুরাইড এই ধরনের আয়নগুলো কি, এগুলো হচ্ছে আমাদের উইক ফিল্ড লিগ্যান্ড। অর্থাৎ উইক ফিল্ড লিগ্যান্ড যারা, তারা সেক্ষেত্রে ইলেকট্রন গুলো কিন্তু এইভাবে যে আনপেয়ার্ড অবস্থায় থাকতে বেশি পছন্দ করবে। অর্থাৎ যে ডি ব্লকের যে ডি এলিমেন্টে যে ইলেকট্রন গুলো তোমরা দেখতে পাচ্ছ ডি অরবিটালে, সেগুলো কিন্তু আনপেয়ার্ড কন্ডিশনেই এখানে থাকবে। ফলে এখানে আমাদের যখন ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা দেখেছিলাম যে এরকম ধরনের হবে, এবার আমরা যদি হাইব্রিডেশনটা ভাবি, দেখো এখানে কটা লিগ্যান্ড আছে, 4টে লিগ্যান্ড আছে, তাহলে 4খানা ভ্যাকেন্ট অরবিটাল লাগবে। তো এখানে আমাদের যে হাইব্রিডেশনটা হবে, দেখো একটা এস আর 3টে পি নিলে তাহলে কি হবে, sp3 হাইব্রিডাইজড হবে। তাহলে sp3 হাইব্রিডাইজড হবে এবং কি করবে, এখানে আমাদের যে ক্লোরিন, 4খানা ক্লোরিন কি করবে, এখানে আমাদের ইলেকট্রন গুলোকে ডোনেট করে কোঅর্ডিনেট বন্ড করবে। এবং এর ফলে এখানে প্রথম কথা হচ্ছে যে এখানে কি প্যারাম্যাগনেটিজম দেখাবে, অবশ্যই দেখাবে। দেখো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে মিউ কত হবে, এখানে মিউ এর ভ্যালু হবে তোমরা জানো √n × n+2। তাহলে আমাদের এখানে যেহেতু দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে 2 2 + 2, তাহলে আমাদের কত হবে, দেখো এখানে আমাদের যেটা বেরোচ্ছে 4 8, মানে হচ্ছে 2√2। তাহলে এখানে আমাদের 2√2 ইউনিটটা হবে বোর ম্যাগনেটন। তাহলে আমাদের এখানে আমাদের যদি দুখানা, দেখো দুখানা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, দুখানা আনপেয়ার্ড ইলেকট্রন থাকার কারণে দেখো এখানে আমাদের এখানে একটা প্যারাম্যাগনেটিজম দেখাবে। এবং দেখো এখানে sp3 হওয়ার জন্য এটার শেপ কেমন হবে, sp3 হলে তোমরা জানো ভিভিটি থেকে এই শেপটা হবে টেট্রাহেড্রাল। তাহলে টেট্রাহেড্রাল প্যাটার্নের আমরা দেখতে পাবো। আমাদের প্যাটার্নটা কেমন হবে, আমাদের প্যাটার্নটা হবে কিন্তু এরকম টেট্রাহেড্রাল প্যাটার্নের দেখতে হবে। এবার যদি দেখো এখানে আমাদের, এটা তো বুঝলে, এই ঘটনাটাই যদি ধরো আমাদের পুরোটাই দেখা যায় সায়ানাইডের ক্ষেত্রে, সেখানে কিন্তু সায়ানাইড হচ্ছে একটা স্ট্রং লিগ্যান্ড, এবং স্ট্রং লিগ্যান্ড থাকায় সে কি করে, তার প্রেজেন্সে এই ডি অরবিটালের ইলেকট্রন গুলো কি হয়, পেয়ার্ড আপ হয়ে যায়, যুগ্মকরণ ঘটে যায়। ফলে সেক্ষেত্রে তোমাদের এই ঘটনাটাই তোমরা দেখতে পাবে যে, আমি এইটুকু শুধু আঁকি, নিকেল 2+, তাহলে আমাদের আর্গন
ভালো করে খেয়াল করো, তখন আমাদের 3D, 4s এবং 4p। তাহলে এখানে কি দেখতে পাবে? এখানে দেখতে পাবে ওই একই রকম ঘটনা, কিন্তু সেটা পেয়ার্ড আপ হয়ে যাবে। যখন সায়ানাইড থাকবে তখন কিন্তু এটা পেয়ার্ড আপ হয়ে যাবে, অর্থাৎ দেখো ইলেকট্রন গুলো কিন্তু এখন এইভাবে থাকবে। এবং দেখো এখানে এস এবং এখানে পিটা রয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমাদের যেহেতু 3Dর একটা অরবিটাল ফাঁকা পেয়ে যাচ্ছি, যখন এখানে সায়ানাইড রয়েছে, তখন আমাদের চারখানা সায়ানাইড আমাদের রয়েছে, অর্থাৎ NiCN। এইটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই ঘরগুলো ফাঁকা থেকে যাচ্ছে। তাহলে এখানে আমাদের এইটা নিয়ে আমাদের যদি চারখানা লিগ্যান্ডের জন্য চার জোড়া ইলেকট্রন ডোনেট করে, তাহলে আমাদের হয়ে যাবে, এখানে একটা ডি পেয়ে যাচ্ছি, DsP2। তাহলে DsP2 হাইব্রিডাইজড হবে এবং এখানে সায়ানাইড তার ইলেকট্রন গুলো কি করবে? ডোনেট করবে। তাহলে এখানে হাইব্রিডেশন কি হবে? DsP2। এখানে কিন্তু দেখো এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট এখানে হবে 0। অর্থাৎ এখানে n এর জায়গায় যদি আমরা 0 বসাই, ওভারঅল ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কত পাবো? 0 পাবো। এবং যদি DsP2 হয়, তার শেপটা আমরা ভিভিটি অনুযায়ী জেনেছি, তার শেপ কেমন হবে? আমাদের স্কোয়ার প্লানার হবে, সামতলিক বর্গাকার। তাহলে আকৃতি কেমন হবে? সামতলিক বর্গাকার হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে দেওয়া যাক, দেখো এইখানে কিন্তু আমাদের খেয়াল করো যে আউটার মোস্ট অরবিটাল গুলি শুধু বন্ডিং এ পার্টিসিপেট করেছে। তাহলে এখানে আমরা যে কমপ্লেক্সটা পাচ্ছি তাকে বলা হয় আউটার অরবিটাল কমপ্লেক্স। এখানে দেখো বাইরের সাথে ভেতরের অরবিটালও, দেখো 3Dর অরবিটালটাও কিন্তু হাইব্রিডেশনে অংশ নিয়েছে, ফলে এটাকে বলা হবে কি? এটাকে বলা হবে ইনার অরবিটাল কমপ্লেক্স। যদিও আমাদের কোশ্চেন ছিল কি যে এদের শেপ বলো এবং ম্যাগনেটিক প্রপার্টি বলো, তাহলে ম্যাগনেটিক প্রপার্টি প্যারাম্যাগনেটিক হবে, তার ম্যাগনেটাইট ভ্যালুটা কত হবে সেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, সেটা তোমাদের বলে দিতে হবে। আর তোমাদের কি করতে হবে? এর ম্যাগনেটিক ভ্যালু 0, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিজম নেই। আর এর শেপ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্কোয়ার প্লানার, এটা হচ্ছে টেট্রাহেড্রাল। তাহলে এই শেপটা তোমরা বলে দেবে। পরের কোশ্চেনে আমরা চলে আসি। পরের কোশ্চেন আমাদের কি আছে দেখো, এইবার আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে দেখো যে কোনো আমাদের এখানে দুটো কোশ্চেন বলেছে, এবং চারটের মধ্যে যে কোনো দুটো কোশ্চেন আমাদের এখানে আলোচনা করতে হবে। তো এখানে আমরা যেটা বলতে চাইছি, দেখো ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের এখানে আছে, যে কতগুলো অর্গানিক বেস দিয়ে দিয়েছে এবং সেই অর্গানিক বেস গুলোর কি বলতে বলেছে? তাদের বেসিসিটি অর্ডারে সাজাতে বলছে, অর্থাৎ ক্ষার ধর্মর ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে। শুধু তাই নয়, এটুকুই শুধু বলেনি, এখানে তোমাদের যেটা বলছে দেখো ভালো করে খেয়াল করো, এখানে তোমাদের আরেকটা কথাও বলা হয়েছে যে এদের যে বেসিক স্ট্রেংথ, কেন এটাকে বেশি বলছে তার কারণটাও ব্যাখ্যা করতে দিয়েছে। তো দেখো এই অর্গানিক বেস মানে তোমরা জানো, অর্গানিক বেস মানে যারা লোন পেয়ার থাকে। অর্গানিক বেস মানে দেখো এরা সবাই বেশ, কেন এদের প্রত্যেকেরই লোন পেয়ার রয়েছে। কেমিক্যাল স্পেসিস দ্যাট ক্যান ডোনেট লোন পেয়ার কল্ড লুইস বেস, তোমরা পড়েছো। তাহলে অর্গানিকের বেস মানে আমরা কিন্তু লুইস বেসের কথাই ভাববো। তাহলে এরা যত বাইরে ইলেকট্রন ডোনেট করতে পারবে, তার বেসিসিটি কি হবে? তত বেশি হবে। এবার তুমি খেয়াল করো, আমি যদি এটাই দেখি, দেখো আমরা যদি নাম্বারিং করি 1, 2, 3 and 4, যদি নাম্বারিং করি, দেখো সবচেয়ে বেশি বেসিক হবে কোনটা? তুমি যদি খেয়াল করো, তোমরা জানো যে যত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে, তারা কি করবে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বেসিসিটিকে বাড়িয়ে দেবে, অর্থাৎ লোন পেয়ারকে ইলেকট্রন ডোনেট করতে আরো সাহায্য করবে। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যারা ইলেকট্রনকে টেনে নেবে, তারা কি করবে? তারা আমাদের বেসিসিটি কমিয়ে দেবে। তাহলে দেখো এখানে নাইট্রো গ্রুপ, তোমরা জানো নাইট্রো গ্রুপ কি করবে? দেখো আমি যদি 2 এর ছবিটা তোমাদের দেখাই, তখন রেজোনেন্স সব জায়গাতেই হবে। দেখো এখানে রেজোনেন্স, দেখো এই যে লোন পেয়ারটা আছে, এখানে রেজোনেন্স কিন্তু সব জায়গায় হবে, অর্থাৎ বেঞ্জিনে দেখো রেজোনেন্স এখানে সব জায়গায় হবে। এখানে নাইট্রো গ্রুপ কি করছে? দেখো আমি যদি একটু ছবিটা তোমাদের দেখাই, নাইট্রো কিন্তু একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এখানে দেখো এ তো এখানে ডোনেট করছি, এখানে যদি নাইট্রোটাকে আমি ভেঙে লিখি, দেখো গ্রুপটাকে দেখাই, তাহলে দেখো এখান থেকে নাইট্রো গ্রুপও কি করছে? দেখো কিছুটা অ্যাসিস্ট করছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যে কি করছে? বেসিসিটি কিন্তু এখানে এর মাথায় যে ইলেকট্রন ডেনসিটি বা অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রন পেয়ার অর নাইট্রোজেন অ্যাটম ডিক্রিজ করে দিচ্ছে, ফলে এর বেসিসিটি কিন্তু সবচেয়ে কম হয়ে যাচ্ছে। এখানে দেখো মিথাইল গ্রুপ, তোমরা জানো হাইপার কনজুগেশন হোক বা ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে কি করে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ।
তাহলে মিথাইল গ্রুপ হাইপার কনজুগেশন বা আমরা বলতে পারি যে ইন্ডাকটিভ দিয়ে কি করবে, ইলেকট্রনকে ঠেলে দিয়ে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে। এখানে 4 নম্বরে দেখো এ তো রয়েছেই, তার পাশাপাশি এটাকে যদি একটু ভেঙে দেখাই তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো খেয়াল করো কি আছে, এখানে আরো দুটো CH3 গ্রুপ আছে। এরা কি করছে, ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এর মাথায় কিন্তু ইলেকট্রন ডেন্সিটি আরো বাড়িয়ে দিচ্ছে। তাহলে সবচেয়ে বেশি বেসিক আমাদের কোনটা হবে তোমাদের কনসেপ্ট থেকে বলো, 4-এরটা হবে সবচেয়ে বেশি বেসিক। তারপর কোনটা হবে, তারপর হবে 3, তারপর কোনটা হবে, তারপর হবে 1 এবং সবচেয়ে লিস্ট হবে 2। তাহলে এই হবে বেসিসিটির অর্ডার। এবং কারণটা তোমাদের বললাম, মনে রাখবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আমাদের যারা টিনি নেয় তারা কি করবে, বেসিসিটি কমিয়ে দেবে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যারা মনে করো ঠেলে দেয়, এগুলো কি, এগুলো হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, অর্থাৎ এরা কি করে, ঠেলে দেয়, ফলে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে। তাহলে আমাদের সবচেয়ে বেশি বেসিক হবে 4, অর্থাৎ এইটা, তারপর হবে 3, তারপর হবে এইটা, এবং নাইট্রো থাকার কারণে এর বেসিসিটি কমে যাচ্ছে। পরের কোশ্চেন আমরা চলে আসি। বলছে দেখো এটা একটা লজিক্যাল কোশ্চেন, বলছে তোমরা ডায়াজো বিক্রিয়া পড়েছো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে, তোমরা জানো রিয়াকশনটা একটু মনে করিয়ে নি। তোমরা দেখেছো যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড অর্গানিকে। অ্যানিলিনকে যদি আমি NaNO2 HCl এবং 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে বিক্রিয়া করি, তাহলে তৈরি হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কি তৈরি হয়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এবং তোমরা জানো লো টেম্পারেচারে মলিকুলটা স্টেবল হয়, তাই জন্য লো টেম্পারেচার করা, নইলে ওটা আবার ডিসোসিয়েট হয়ে ফেনলে চলে যেতে পারে। তো সেটা ইম্পর্টেন্ট নয়। এখানে যে কোশ্চেনটা দিয়েছে দেখো, ডায়াজোটাইজেশন রিয়াকশনে এক্সিস মিনারেল অ্যাসিড নেওয়া হয় কেন, অর্থাৎ আমাদের HCl যা লাগার কথা তার থেকে বেশি নিতে হয় কেন, এটা ইম্পর্টেন্ট জায়গা। দেখবে তুমি যদি কখনো প্র্যাকটিক্যালি করে থাকো, প্র্যাকটিক্যালি যদি করার সুযোগ থাকে, যে ডায়াজো বিক্রিয়াটা তোমরা যখন কাপলিং রিয়াকশন করেছো, তোমরা বিটা ন্যাপথল দিয়ে যখন কাপলিং করেছো বা ফেনলের যখন কাপলিং করেছো, তখন দেখবে যদি অ্যাসিড একটু কম নিয়ে কখনো করে দেখবে একটা ইয়েলো কালার হয়ে যায়, মানে তোমাদের যে রেড কালারের ডাইয়ের বদলে অনেক সময় ইয়েলো কালার চলে আসতে পারে। তো ইয়েলো কালারটা চলে আসা ভুল কিছু নয়, ওটা একটা অন্য প্রোডাক্ট হয়ে যায়। অর্থাৎ আমি যদি অ্যাসিড কম নিই, তাহলে কি হয় দেখো, আমাদের এটা থেকে এটা তৈরি হচ্ছে। এবার পুরো মলিকুল কিছু অ্যানিলিন আনরিয়াক্টেড যদি থেকে যায়, অ্যানিলিন তো সবটা মনে করো রিয়াক্ট করলো না, প্রথমে এখান থেকে কিছুটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হলো। এবার অ্যাসিড যদি কম থাকে, সেখানে কি হয়, এরকম একটা ঘটনা ঘটতে পারে। দেখো এখানে আমাদের অ্যানিলিন রয়েছে, ভালো করে খেয়াল করবে, কিছু আনরিয়াক্টেড যেটা বিক্রিয়া করিনি, এরকম কিছু অ্যানিলিন রয়েছে। আর এখানে আমাদের কি রয়েছে বলো, কিছু পরিমাণ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কিছু পরিমাণ এখানে রয়েছে, আর সঙ্গে কিছু ধরো আনরিয়াক্টেড অ্যানিলিন রয়ে গেছে। তো এখানে কি হবে দেখো, এই যে লোন পেয়ার এখানে গিয়ে অ্যাটাক করে, ফলে দেখা যায় এখানে একটা ইনিন কাপলিং হওয়ার সম্ভাবনা থাকে। ইনিন কাপলিং হওয়ার পর কি তৈরি হবে দেখো, এরকম একটা ঘটনা ঘটবে। আমি যদি রিয়াকশনটা তোমাদের দেখাই, এখানে যে প্রোডাক্ট তোমরা পাবে, এরকম একটা প্রোডাক্ট তোমরা এখানে পাবে। দেখো এখানে একটা তোমাদের এরকম একটা প্রোডাক্ট তোমরা পেয়ে পাবে, ইয়েলো কালারের একটা ডাই তৈরি হওয়ার সম্ভাবনা। দেখো এনিন কাপলিং হলো। দেখো নর্মালি যে তোমরা দেখো কাপলিং হয়, তোমরা বিটা ন্যাপথলের সঙ্গে ফেনলের সাথে, এখানে কার্বনের সাথে কিন্তু বান্ডিংটা হয়। এখানে দেখো এনিন কাপলিং, অর্থাৎ এনের সাথে এন কাপলিং তৈরি হচ্ছে। তো খেয়াল করলে তোমরা দেখতে পাবে এই যে এনিন কাপলিং হচ্ছে, এটা কখন ঘটবে, যদি আমাদের মিডিয়ামে যদি দেখো যে আমাদের অ্যাসিড পরিমাণ কমে যায়, তখন কিন্তু এটা একটা বাই প্রোডাক্ট হিসাবে আমাদের প্রোডাক্টটা তৈরি হতে পারে, ইয়েলো কালারের ডাই এনিন কাপলিং। তাহলে এখানে যেটা কম্পাউন্ড হচ্ছে, আমাদের ডায়াজো অ্যামিনো বেনজিন তৈরি হবে, ডায়াজো অ্যামিনো বেনজিন নামক একটা ইয়েলো কালারের আমাদের কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। তো সেটাকে যদি আমরা অ্যাসিড এক্সেস নিই, তাহলে কেন হবে না,
অ্যাসিড এক্সেস নিলে দেখো এই অ্যানিলিনটা কি হবে, প্রোটোনেটেড হয়ে থাকবে, ফলে এই লোন পেয়ারটা কিন্তু তখন আর ফ্রি থাকবে না যে গিয়ে এই অ্যাটাকটা করতে পারে। ফলে যদি আমরা এক্সেস অ্যাসিড নিই তাহলে এখানে কি থাকবে, এটা অ্যানিলিনিয়াম ক্লোরাইড বা অ্যানিলিনিয়াম আয়নিশনে থাকবে, ফলে সেটা কিন্তু ফার্দার রিয়াকশন করবে না। তাই আমাদের যাতে এই সাইড প্রোডাক্টটা না হয়, অর্থাৎ এনএন কাপলিংটা যাতে না হতে পারে, তাই জন্য আমাদের একটু বেশি পরিমাণে অ্যাসিড নিতে হবে, নইলে আমাদের এই ইয়েলো কালারের ডাই তৈরি হবে। নেক্সট আমরা চলে যাই, একটা ট্রান্সফরমেশন দেওয়া হয়েছে, একটা রূপান্তর দেওয়া হয়েছে। দেখো এটাও একটা 2 মার্কসের কোশ্চেন। কি দেওয়া হয়েছে বাবা, এখানে আমাদের অ্যানিলিন থেকে বলছে মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করতে বলেছে। তো এখানে দেখো খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, যে NH2 গ্রুপ হচ্ছে একটা, আমরা জানি NH2 হচ্ছে একটা অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ। সেখান থেকে যদি মেটাতে আমাদের NO2 বসাতে বলা হয়, সেটা কিন্তু ডিফিকাল্ট, কারণ আমরা কোনোভাবেই এই রেসপেক্টে আমরা কিন্তু মেটাতে বসাতে পারবো না। তো অনেকভাবেই করতে পারি, সবচেয়ে বেটার হয়ে যেটা, দেখো আমি কি করব, এই গ্রুপটাকেই যে আমাদের অ্যানিলিন রয়েছে এটাকেই আমরা NO2 তে আগে কনভার্ট করে নেব। তাহলে আমরা এখানে যদি দিই ট্রাইফ্লুরোপারঅ্যাসিটিক অ্যাসিড, এটা যদি আমরা অ্যাড করি তাহলে কি তৈরি হবে, আমরা এটা নাইট্রো গ্রুপে কনভার্ট হয়ে গেল। এবার যদি এর ফার্দার আমরা নাইট্রেশন করি, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর তার সাথে আমরা ফিউমিং নাইট্রিক অ্যাসিড, আর মোটামুটি 100 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার যদি দেওয়া হয়, তাহলে দেখা যাবে মেটা ডাইনাইট্রো বেঞ্জিন তৈরি হবে। মেটা ডাইনাইট্রো বেঞ্জিন তৈরি হলো। এবার আমাদের কি করতে হবে, আমাকে সিলেক্টিভ রিডাকশন যদি করে যে কোনো একটাকে যদি NH2 করতে পারি, তাহলেই আমাদের কি হয়ে যাবে, আমাদের ওটা এই যে ডিজার্ট কম্পাউন্ড আমরা চলে যেতে পারবো। তোমরা জানো এখানে যদি SnHCl দাও তাহলে কিন্তু দুটোই কিন্তু NH2 হয়ে যাবে, কিন্তু আমি যদি এখানে অ্যামোনিয়াম বাইসালফাইড অথবা সোডিয়াম সালফাইড দিই, তাহলে দেখা যাবে সিলেক্টিভ রিডাকশন হবে, যে কোনো একটা NO2 গ্রুপ NH2 তে রিডিউসড হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি প্রোডাক্ট পাবো, আমরা একটা হয়ে যাবে NH2 আর এটা আমাদের NO2 হয়ে গেল। তাহলে আমাদের যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পারলাম। তো এইভাবে তোমরা কিন্তু ট্রান্সফরমেশন গুলো করতে হবে, ঠিক আছে। নেক্সট, পরের কোশ্চেন বলছে হোয়াট ইজ হিন্সবার্গ রিএজেন্ট। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যে হিন্সবার্গ রিএজেন্ট আমাদের সম্পর্কে এবং কি করে এর সাহায্যে তুমি প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যামিনের মধ্যে ডিফারেন্সিয়েট করবে। তাহলে আমাদের কোশ্চেন কি, হিন্সবার্গ রিএজেন্ট কি, চলো দেখে নিই। দেখো এইটা হলো হিন্সবার্গ রিএজেন্ট। বেনজিন সালফোনিল ক্লোরাইড, বেনজিন সালফোনিল ক্লোরাইড, এটাকেই বলা হয় হিন্সবার্গ রিএজেন্ট। যদিও এখনো বর্তমানে আমরা এখানে প্যারাটলুইন বেনজিন সালফোনিল ক্লোরাইড ব্যবহার করি, এখানে একটা CH3 বসিয়ে এখানে এখন বর্তমানে ব্যবহার করা হচ্ছে, এটাকেই বলা হয় হিন্সবার্গ রিএজেন্ট। এবার এর সাথে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যামিনো রিঅ্যাকশন করলে কি হবে, চলো তাহলে বেনজিন সালফোনিল ক্লোরাইডকে আমরা কি বলবো, আমরা বলবো যে হিন্সবার্গ রিএজেন্ট। তাহলে ধরো আমরা এখানে কোনো একটা প্রাইমারি অ্যামিনের সাথে আগে তোমাদের রিঅ্যাকশন করে দেখাই, তাহলে প্রাইমারি অ্যামিনের সাথে রিঅ্যাকশন করলে কি হয়, তাহলে প্রাইমারি অ্যামিনের সাথে প্রথমে আমরা হিন্সবার্গ রিএজেন্টের রিঅ্যাকশন করছি। ধরো এইভাবে সিম্পলি তোমরা যদি এইভাবে ভাবো, এখানে প্রথমে রিঅ্যাক্ট করলো, করে কি তৈরি করলো, তৈরি হলো এন অ্যালকিল বেনজিন সালফোনামাইড। এন অ্যালকিল বেনজিন সালফোনামাইড আমাদের তৈরি হলো। তাহলে এখানে আমরা যখন প্রথম রিঅ্যাকশন হলো তখন কি তৈরি হলো, এন অ্যালকিল বেনজিন সালফোনামাইড।
এন অ্যালকিল বেনজিন সালফোনামাইড তৈরি হলো, কারণ এন এর সাথে একটা অ্যালকিল গ্রুপ লেগে আছে। এবার এখানে যদি তুমি কেওএইচ সলিউশনে দাও, দেখবে এটা ডিজলভ করে যাবে। এই এইচটা আমাদের রিঅ্যাক্ট করবে, করে একটা সলিউবেল সল্ট তৈরি করবে। এখানে একটা সলিউবেল সল্ট তৈরি হবে, ফলে দেখা যাবে এটা ডিজলভ করে যাবে, জলে দ্রবীভূত হয়ে যাবে। এটা গেল আমাদের 1 ডিগ্রির ক্ষেত্রে। এবার 2 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? 2 ডিগ্রির ক্ষেত্রে আমাদের ঘটবে ফার্স্ট স্টেপের যে রিঅ্যাকশনটা সেটা অ্যাজ ইউজুয়াল হবে। এটা একটা 2 ডিগ্রি। তো এর সাথে আমরা হিন্সবার্গ রিয়েজেন্ট বা বেনজিন সালফোনিল ক্লোরাইডের যদি রিঅ্যাকশন করি, তাহলে কি হবে? আমরা পাবো, দেখো এখানে এই জিনিসটা পাবো, এটার নাম কি হবে? N, N ডাই অ্যালকিল। দেখো দুটো অ্যালকিল আছে, ডাই অ্যালকিল বেনজিন সালফোনামাইড। এটা কিন্তু ফার্দার আর কেওএইচ এর সাথে কিন্তু রিঅ্যাকশন করবে না, কারণ দেখো এখানে আর রিপ্লেসেবল কোনো হাইড্রোজেন নেই। আর যদি 3 ডিগ্রি নাও, সে কিন্তু কোনো রিঅ্যাকশনই করবে না। যদি তুমি 3 ডিগ্রি নাও, অ্যামিন নাও, তাহলে এখানে যদি বেনজিন সালফোনিল ক্লোরাইড দাও, তাহলে দেখা যাবে এখানে নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশনই কিন্তু হবে না। তো এইভাবে আমরা, তোমাদের কোশ্চেন ছিল হিন্সবার্গ রিয়েজেন্ট কি এবং এর সাহায্যে কিভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনকে তোমরা ডিফারেন্সিয়েট করবে। তাহলে 3 ডিগ্রি কোনো রিঅ্যাকশন করছে না, 2 ডিগ্রি রিঅ্যাকশন করছে, 1 ডিগ্রি রিঅ্যাকশন করছে, এবং যেটা পরবর্তীকালে অ্যাকুয়াস কেওএইচে ডিজলভ করে যাচ্ছে, একটা সল্ট তৈরি হচ্ছে যে কারণে ডিজলভ করে যাচ্ছে। এইভাবে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে। পরের কোশ্চেন আমরা চলে যাই। পরের কোশ্চেন আমাদের কিছু, আমরা চলে আসছি যে 5 মার্কসের যে কোশ্চেন গুলো তোমাদের আছে সেখানে আমরা চলে যাবো। এখানে কিছু কোশ্চেন আমাদের আছে, দেখতে 3 মার্কসের আমাদের কিছু কোশ্চেন এখানে আমরা দেখবো। 3 মার্কসের আমাদের 5টা কোশ্চেন এখানে আমরা আলোচনা করব। তাহলে এই কোশ্চেন গুলো আমরা যে পরবর্তী যে ভিডিওতে সেটাতে আমরা আলোচনা করব। ঠিক আছে? আমরা একেবারে টানা হয়ে যাচ্ছে, আমরা একটা পরবর্তী ভিডিওতে আমরা এটা আলোচনা করব।